একটা স্পেসিফিক এরিয়াতে আসলে এয়ার কোয়ালিটিটা কেমন, এনভায়রনমেন্টাল কোয়ালিটি কেমন সেটা ডিটারমিনেশন করা। তো এয়ার কোয়ালিটি বা এনভায়রনমেন্টাল কোয়ালিটি ডিটারমিনেশন করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমাদেরকে তো জানতে হবে যে ওখানে যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে সেগুলা কোন কনসেন্ট্রেশন পর্যন্ত আসলে আমাদের জন্য হার্মফুল না। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমরা এনভায়রনমেন্ট মানে পুরা ধরো একটা ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্টাল কোয়ালিটি আমরা জানতে চাচ্ছি। এখন পুরা ইন্ডাস্ট্রি সব জায়গা থেকে তো হচ্ছে কি আমরা করবো না, মানে এয়ার কালেক্ট করে নিয়ে সেটা টেস্ট করলে তো করা তো পসিবল না। এই কারণে হচ্ছে এনভায়রনমেন্টাল স্যাম্পলিং করা হয়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এনভায়রনমেন্টাল স্যাম্পলিং প্রসিডিউর সেটা একটু পড়বো। আর এরপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য মানে ওদের এফ্লুয়েন্ট অথবা এফ্লুয়েন্ট মানে হচ্ছে গিয়ে লিকুইড হ্যাজার্ড, হ্যাঁ লিকুইড ওয়েস্টটা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ওদের এফ্লুয়েন্টের পারমিটেবল লিমিট অফ কনসেন্ট্রেশন ফর ডিফারেন্ট হেভি মেটালস অর আদার পলিউটেন্টস। হ্যাঁ, এফ্লুয়েন্ট গুলোর জন্য এফ্লুয়েন্টের কম্পোজিশনে ম্যাক্সিমাম কতটুকু পলিউটেন্টের কনসেন্ট্রেশন থাকতে পারবে সেটা। আর হচ্ছে গিয়ে বাংলাদেশে বা হচ্ছে ইন্টারন্যাশনালি প্রিভেলিং এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল লজ, আর হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রির কিছু মানে নোটেবল অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এগুলা হচ্ছে কি এই চ্যাপ্টারের টপিক গুলা। তো হচ্ছে প্রথমেই হচ্ছে থ্রেশহোল্ড লিমিট ভ্যালু। হ্যাঁ, ফার্স্ট টপিকটা হচ্ছে থ্রেশহোল্ড লিমিট ভ্যালু। যে আমি বললাম এনভায়রনমেন্টে যে পলিউশন গুলা থাকবে ওরা কোন কনসেন্ট্রেশন পর্যন্ত আসলে হার্মফুল না সেটা ডিটারমিনেশন করার কনসেপ্ট থেকে আসলে থ্রেশহোল্ড লিমিট ভ্যালু আসছে। যে কোনো কিছু থ্রেশহোল্ড লিমিট ভ্যালু হচ্ছে গিয়ে এমন একটা ভ্যালু যে ভ্যালুটা এক্সিড করা মাত্রই হচ্ছে গিয়ে আগের কন্ডিশনটা পুরোপুরি রিভার্স হয়ে যাবে। তার মানে হচ্ছে থ্রেশহোল্ড লিমিট ভ্যালু হচ্ছে গিয়ে কেমিক্যালস এর ক্ষেত্রে থ্রেশহোল্ড লিমিট ভ্যালু হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন যার আগ পর্যন্ত হচ্ছে গিয়ে এটা সেফ, এবং এর পর থেকে ওই লেভেলটা ক্রস করা মাত্রই হচ্ছে গিয়ে সেটা আমরা হ্যাজার্ড হিসেবে কনসিডার করব। আচ্ছা, তো থ্রেশহোল্ড লিমিট ভ্যালু হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে ইকোলজিক্যাল থ্রেশহোল্ড লিমিট ভ্যালু আসছিল কনসেপ্ট অফ ফার্স্টে। সেটা হচ্ছে গিয়ে ইকোসিস্টেমের ঠিক কোন পয়েন্টে আসলে মানে কি ধরনের চেঞ্জ আসলে একদম অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ চলে আসে, এটাকে কি বলে ইকোসিস্টেম কোয়ালিটিতে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ চলে আসে। মানে ধরো কোনো কিছু কনসেন্ট্রেশন লাইক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন বাড়তেছে কিন্তু এটা এনভায়রনমেন্টে সেরকম কোনো ইফেক্ট দিচ্ছে না। তারপর একটা স্টেজে গিয়ে দেখা যায় হচ্ছে গিয়ে একটা ডেফিনেট পয়েন্ট পরে দেখা যায় হচ্ছে একদম অ্যাব্রাপ্ট ইফেক্ট দিচ্ছে, একদম রাতারাতি হচ্ছে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে গিয়ে এই ভ্যালুটা হচ্ছে গিয়ে থ্রেশহোল্ড লিমিট ভ্যালু। আচ্ছা, কোন একটা কেমিক্যালস এর জন্য থ্রেশহোল্ড লিমিট ভ্যালু হচ্ছে ইজ বিলিভ টু বি আ লেভেল টু হুইচ এ ওয়ার্কার ক্যান বি এক্সপোজড ডে আফটার ডে ফর এ ওয়ার্কিং লাইফ টাইম উইদাউট এনি অ্যাডভার্স ইফেক্ট। কোন একটা ইন্ডাস্ট্রিতে কোন একটা স্পেসিফিক কেমিক্যালস এর জন্য থ্রেশহোল্ড লিমিট ভ্যালুটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করে বা হচ্ছে কি ডিরেক্টলি ওই কেমিক্যালে এক্সপোজ এই ধরনের ওয়ার্কার গুলা একদিনে ম্যাক্সিমাম যতটুকু পরিমাণ কেমিক্যালস এর সাথে এক্সপোজড হলে ওভারঅল লাইফ টাইমে তার হেলথের উপর কোনো রকম অ্যাডভার্স ইফেক্ট পড়বে না। ঠিক আছে, এই থ্রেশহোল্ড লিমিট ভ্যালু কনসেপ্টটা আসছে হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেবল ডেইলি ইনটেক, তারপরে হচ্ছে গিয়ে টলারেবল ডেইলি ইনটেক, ক্রনিক ডেইলি ইনটেক, তার মধ্যে সিডিআইটা আমরা আগে পড়ে আসছি। এই সবগুলা কনসেপ্টকে কম্বাইন করে আসলে হচ্ছে গিয়ে টিএলভি ভ্যালুটা ডিটারমাইন করছে। তারপরে হচ্ছে এগুলো লাগবে না। থ্রেশহোল্ড লিমিট ভ্যালু হচ্ছে মেইনলি তিন রকমের। একটা হচ্ছে গিয়ে টাইম ওয়েটেড এভারেজ থ্রেশহোল্ড লিমিট ভ্যালু টিএলভি টিডব্লিউএ। এই টাইম ওয়েটেড এভারেজ টিএলভিটা হচ্ছে গিয়ে কোনো একটা ওয়ার্কারের average exposure on a basis of 8 hour per day and 40 hour per week work schedule। মানে হচ্ছে এই মানে ধরো কার্বন মনোক্সাইডের জন্য
টিএলভি হচ্ছে 25 ppm। তার মানে হচ্ছে গিয়ে কোনো একজন ওয়ার্কার যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবে তখন সে এক সপ্তাহে যদি 40 ঘন্টা কাজ করে তাহলে, এবং হচ্ছে গিয়ে পার ডেতে যদি সে হচ্ছে গিয়ে 8 ঘন্টা কাজ করে তাহলে সে ওই 8 ঘন্টার মধ্যে ওভারঅল কার্বন ডাইঅক্সাইডে এক্সপোজ হতে পারবে ম্যাক্সিমাম 25 ppm পর্যন্ত। এর চাইতে বেশি যদি হয় তাহলে এটা হচ্ছে হ্যাজার্ডাস হয়ে যাবে। এর আগ পর্যন্ত হচ্ছে কি 25 ppm এর চাইতে কম হচ্ছে কি টলারেবল। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে শর্ট টাইম এক্সপোজার লিমিট, থ্রেশহোল্ড লিমিট ভ্যালু। যে শর্ট টাইম এক্সপোজার লিমিট হচ্ছে গিয়ে কোনো একটা স্পেসিফিক কেমিক্যালস এর প্রতি যখন কোনো একজন ওয়ার্কার একটানা এক্সপোজড থাকবে কিন্তু একটা শর্ট টাইম পিরিয়ডের জন্য, হ্যাঁ, এবং যখন ও মানে ওই লিমিটটা পর্যন্ত যখন ও এক্সপোজ থাকবে তখন ওর কোনো রকম কোনো ইরিটেশন হবে না, অথবা কোনো রকম কোনো ক্রনিক টিস্যু ড্যামেজ হবে না, অথবা ইরিভার্সিবল টিস্যু ড্যামেজ হবে না, কোনো রকমের নার্কোসিস হবে না, অথবা হচ্ছে কোনো রকম অ্যাক্সিডেন্টাল ইনজুরি হবে না। তার মানে হচ্ছে গিয়ে শর্ট টাইম এক্সপোজার লিমিটটা হচ্ছে গিয়ে নর্মালি ধরে নেওয়া হয় হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 15 মিনিটের ডিউরেশন, এবং একদিনে 4 বারের বেশি এক্সপোজড হওয়া যাবে না। আর প্রতিবার এক্সপোজিং টাইমের মাঝখানে হচ্ছে অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় থাকতে হবে। তার মানে হচ্ছে গিয়ে ধরো কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য ধরো অ্যামোনিয়ার শর্ট টাইম এক্সপোজার লিমিট হচ্ছে 35 ppm, মানে কোনো একটা ওয়ার্কার ম্যাক্সিমাম 15 মিনিট ধরে 35 ppm অ্যামোনিয়ার প্রতি এক্সপোজড থাকতে পারবে একদিনে ম্যাক্সিমাম 4 বার এক্সপোজড হলে, এবং প্রতি এক্সপোজারের মাঝখানে 1 ঘন্টা সময় থাকবে। ঠিক আছে, যদি এটা 35 ppm এর চাইতে বেশি ক্রস করে তাহলে তখন হচ্ছে কি থ্রেশহোল্ড লিমিট ভ্যালু ক্রস করলো, তার মানে হচ্ছে আমরা তখন ধরে নিব এই অ্যামোনিয়াটা ওর জন্য ইনজুরিয়াস হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে সিলিং লিমিট, থ্রেশহোল্ড লিমিট ভ্যালু, সিলিং লিমিট। হ্যাঁ, এই সিলিং লিমিটটা হচ্ছে গিয়ে পুরা ওভারঅল লাইফ টাইমে, ওভারঅল মানে হচ্ছে একজন ওয়ার্কার তার সারা জীবনে ম্যাক্সিমাম যতটুকু লিমিট পর্যন্ত ওই কেমিক্যালস এর প্রতি এক্সপোজড থাকবে। সিলিং লিমিট ভ্যালু হচ্ছে অ্যাবসলিউট এক্সপোজার লিমিট দ্যাট শুড নট বি এক্সিডেড at any time throughout the lifetime of any worker। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে 4টা-5টা করে এক্সাম্পল দেয়া আছে টিএলভি ভ্যালুগুলার, 2টা-3টা করে এক্সাম্পল শিখবা। এখন হচ্ছে এতক্ষণ আমরা দেখে আসলাম হচ্ছে গিয়ে কেমিক্যালস এর জন্য টিএলভি লিমিট ভ্যালু বা এটার ভ্যারিয়েশন। বিভিন্ন ফিজিক্যাল এজেন্টের জন্য টিএলভি ভ্যালু ডিটারমাইন করা আছে। নর্মালি হচ্ছে গিয়ে নয়েজ এক্সপোজার, ভাইব্রেশন, আয়নাইজেশন এন্ড নন আয়নাইজেশন, রেডিয়েশন এক্সপোজার, হিট অ্যান্ড কোল্ড স্ট্রেস, এই কয়েকটা ক্ষেত্রে আসলে হচ্ছে গিয়ে ফিজিক্যাল থ্রেশহোল্ড লিমিট ভ্যালুগুলা ইম্পর্টেন্ট, এবং এগুলার ভ্যালুগুলো আসলে কান্ট্রি টু কান্ট্রি ডিপেন্ড করে। হ্যাঁ, ডেভেলপড কান্ট্রি, আন্ডার ডেভেলপড কান্ট্রি, এই সমস্ত দেশে যে হিউম্যান রাইটস আলাদা থাকে মোটামুটি, এই কারণে ওদের থ্রেশহোল্ড লিমিট ভ্যালুগুলোও ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল স্যাম্পলিং। কোন একটা স্পেসিফিক এনভায়রনমেন্টের কোয়ালিটি জানার জন্য হচ্ছে আমাদেরকে স্যাম্পলিং করা লাগে। এখন ধরো হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল অ্যানালাইসিস করে বা হচ্ছে গিয়ে কোয়ালিটি কন্ট্রোল অ্যাসেসমেন্ট করে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে, সব জায়গায় ধরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেই যখন ওষুধ বানানোর পরে ওদের কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আবার রিটেস্ট করা হয়। এখন এটা তো পসিবল না হচ্ছে কি সবগুলো ওষুধ নিয়ে নিয়ে টেস্ট করা, তাহলে তো সবগুলো ওষুধ নষ্টই হয়ে গেল। তো এই কারণে হচ্ছে গিয়ে স্যাম্পলিং করে। এখন এই যে স্যাম্পলিং করার অনেকগুলো মেথোডোলজি আছে। স্যাম্পলিং করার মেইন পারপাস হচ্ছে মানে তুমি এমন ভাবে স্যাম্পলিং করবা যাতে তুমি যেখান থেকেই নাও, মানে তোমার স্যাম্পলিং মেথোডোলজিটা এত বেশি স্ট্যান্ডার্ড আর এফিশিয়েন্ট থাকবে যে তুমি যেই পাশ থেকে যেখান থেকে যে কোনো সময় নাও তুমি সব সময় ইউনিফর্ম রেজাল্ট পাবা, ডাটাটা সবসময় ইউনিফর্ম থাকবে। হ্যাঁ,
এই কারণে হচ্ছে স্যাম্পলিং করা হতো। এনভায়রনমেন্টাল স্যাম্পলিং এর মেইন পারপাস হচ্ছে গিয়ে আইসোলেশন অ্যান্ড কেয়ারফুল গ্যাদারিং অফ স্পেসিমেন অফ ইন্টারেস্ট ইন আ গিভেন এনভায়রনমেন্টাল স্টাডি। Normally, important environmental parameters like pH, dissolved oxygen, electrical conductivity, and hydrological conditions aid in classifying the collection environment. মানে হচ্ছে environmental sampling করার ক্ষেত্রে যে কয়েকটা প্যারামিটার ইম্পর্টেন্ট তার মধ্যে আছে হচ্ছে pH, dissolved oxygen, electrical conductivity, তারপর হচ্ছে hydrological condition। আচ্ছা, environmental sampling এর main purpose হচ্ছে গিয়ে to determine the natural concentration of chemical constituents in the environment and to determine the concentration of the harmful pollutants in the environment। মানে environmental sampling এর পারপাস গুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে এনভায়রনমেন্টে যেই কেমিক্যালস গুলো থাকবে তাদের ন্যাচারাল কনসেন্ট্রেশন কি, আর হচ্ছে যেসব পলিউটেন্ট থাকবে তাদের ন্যাচারাল কনসেন্ট্রেশন কি। আচ্ছা, এরপর হচ্ছে স্যাম্পলিং প্রসিডিওর। এখানে খুব শর্ট করে ফ্লো ডায়াগ্রাম টাইপস করে দিয়ে দেওয়া হয়েছে, এগুলা হালকা করে পড়বা। স্যাম্পলিং প্রসিডিওর করার ক্ষেত্রে প্রথমে তোমাকে হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল স্যাম্পলটা হচ্ছে গিয়ে প্ল্যান করতে হবে, কিভাবে তুমি স্যাম্পল কালেকশন করবা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো স্যাম্পল ডিজাইনিং এর ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে গিয়ে কিছু প্রোটোকল বানাইতে হবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য বা প্রত্যেকটা এনভায়রনমেন্টাল কন্ডিশনের জন্য আলাদা আলাদা প্ল্যানিং এবং স্যাম্পলিং প্রোটোকল মেনটেন করা হয়। সেই প্রোটোকলে স্পেসিফিক ভাবে দেয়া থাকবে যে আমরা যে ডাটা কালেক্ট করব সেই ডাটার কোয়ালিটি কি থাকবে, বা হচ্ছে ওই ডাটা কালেকশন করার অবজেক্টিভস কি থাকবে, পারপাস কি থাকবে, আর হচ্ছে স্যাম্পলিং প্ল্যান কি হবে। এবং এনভায়রনমেন্টাল স্যাম্পলিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কোথায় স্যাম্পলিং করব, কখন করব, কয়টা স্যাম্পলিং করব সেটা ডিটারমাইন করতে হবে। হোয়ার, হোয়েন অ্যান্ড হাউ মেনি স্যাম্পলস, কোথায় কখন কয়টা করে স্যাম্পল কালেক্ট করব, 3টা করে করব না 5টা করে করব, তারপর হচ্ছে কত মানে কোন হাইট থেকে করব, দিনের কোন সময় করব, রাতের কোন সময় করব, এগুলো স্পেসিফাই করা থাকতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া আছে, ক্রাইটেরিয়া গুলো দেখবা। হ্যাঁ, এগুলো খুবই সহজ আসলে, কস্ট অ্যানালাইসিস করা, তারপরে হচ্ছে গিয়ে আমি যেভাবে যে মেথডটা আসলে করতেছি, অ্যাপ্রুভ করতেছি সেটা আসলে এক্সেসিবল কিনা সব সময়, তারপরে হচ্ছে গিয়ে সব সময় হচ্ছে একই রেজাল্ট দিবে কিনা সেটার উপর হচ্ছে ভ্যালিডিটি ডিপেন্ড করে। হ্যাঁ, এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, একটু ওয়েট করো তো। শোনা যাচ্ছে এখন ক্লিয়ার? জি ম্যাম, শোনা যাচ্ছে। ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে প্ল্যানিং এন্ড স্যাম্পলিং প্রোটোকল, সেটা দরকার নেই। আচ্ছা, ডাটা কোয়ালিটির অবজেক্টিভ, ডাটা আমরা যে ডাটা কালেক্ট করবো সেটা কি কি পারপাস থাকে। প্রথমে হচ্ছে কি স্টেট দি প্রবলেম, আইডেন্টিফাই দ্য ডিসিশন, যে প্রবলেম থাকবে সেটা আমরা ডিটারমাইন করব, সেই প্রবলেমের উপর বেস করে হচ্ছে গিয়ে কি ডিসিশন মেক করলো সেটা একদম স্পেসিফিক করে রাখতে হবে। তারপর হচ্ছে আইডেন্টিফাই ইনপুটস টু দ্য ডিসিশন, সেই ডিসিশনকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি কি ইনপুট দেওয়া লাগবে। ডিফাইন দ্য স্টাডি বাউন্ডারিজ, কোন কোন কেমিক্যালস গুলো নিয়ে মানে হচ্ছে কোন কোন ব্যাপারগুলো আসলে আমরা স্টাডি করব। ডেভেলপ এ ডিসিশন রুল, স্পেসিফাই লিমিটস অন ডিসিশন এরর and optimize the decision for obtaining data. তারপরে আছে ম্যাম, এই টপিক নেমটা কি ম্যাম? টপিকটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্যাম্পলিং প্রসিডিউর। ঠিক আছে, এটা আসলে তোমাদের জন্য আমার কাছে মনে হয়, হ্যাঁ বলো। চ্যাপ্টার 3 না ম্যাম? হ্যালো, হ্যাঁ চ্যাপ্টার 3 এনভায়রনমেন্টাল স্যাম্পলিং। আমি হচ্ছে শীট দিয়ে দিব, কারেন্ট থাকলে হচ্ছে স্লাইডে দেখাতে পারতাম। তবে এনভায়রনমেন্টাল স্যাম্পলিং আসলে হচ্ছে কি আমার কাছে মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসে, নরমালি সবসময় আসে, কিন্তু এটা আসলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। হ্যাঁ, সো আর এগুলা হচ্ছে গিয়ে একদম স্পেসিফিক কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্সের না হলে, রিলেটেড পড়াশোনা না করলে এগুলো আসলে জানার খুব বেশি দরকার হয় না।
কিন্তু কেন জানি তোমাদের সিলেবাসে খুব ইম্পর্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে। ম্যাম এটা কি পরীক্ষা আসে এখান থেকে? হ্যাঁ, পরীক্ষায় আসে মোটামুটি সবসময় স্যাম্পলিং নিয়ে কোশ্চেন থাকে। এই চ্যাপ্টারে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নাই তো, টিএলভি আর হচ্ছে স্যাম্পলিং। আচ্ছা, এখানে যা যা কিছু আছে এগুলো আসলে না দেখালে বুঝবা না। হ্যাঁ, আমি এর পরের টপিকতে যাই। ডিসচার্জ স্ট্যান্ডার্ডস অফ ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ, এটা ফার্স্ট চ্যাপ্টারে বলছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে পলিউশন কন্ট্রোল অ্যাক্টস এন্ড লস ইন বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের জন্য হচ্ছে কি পলিউশন কন্ট্রোল ল আসলে খুব ডেভেলপড বা একদম সায়েন্টিফিক স্টাডি বেসড সেরকম ল এখন পর্যন্ত আসলে এস্টাবলিশড হয় নাই। অনেক আগে হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট 1995 ছিল, যেটা আসলে এখন পর্যন্ত ইনঅ্যাক্টেড আছে। তোমরা মনে হয় এই 1995 এর এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট পড়ে আসছো, তাই না, সেকেন্ড ইয়ারে? হ্যালো হ্যালো ভুলে গেছি ম্যাম। পড়ে তো আসছো না, মানে এমন তো না যে একেবারে আননোন। আচ্ছা, তো এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট 1995 হচ্ছে গিয়ে mainly a set of laws enacted by the government of Bangladesh to conserve nation's environment. Its main goals were to provide for conservation of the environment, improvement of environmental standards, and control and mitigation of the environmental pollution. মানে সহজ কথা হচ্ছে গিয়ে একেবারে যত ল আছে, ফার্দার যত ল আসছে সবগুলা লই আসলে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট থেকে আসছে, এটাই বাংলাদেশের মেইন ল। আর এই লটার মেইন গোল হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টকে সংরক্ষণ করা, কনজার্ভ করা, এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডকে ইমপ্রুভ করা এবং সেটাকে কন্ট্রোল করা, মানে ইমপ্রুভ স্টেটটাই সবসময় মেনটেন করা, এবং বাংলাদেশে এখন পর্যন্ত যে যে এনভায়রনমেন্টাল পলিউশন গুলো আছে সেগুলোকে মিটিগেট করা। তাহলে মেইন গোল হচ্ছে তিনটা। একটা হচ্ছে গিয়ে কনজারভেশন অফ দ্য এনভায়রনমেন্ট, নাম্বার 2 হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড কন্ট্রোল, নাম্বার 3 হচ্ছে মিটিগেশন অফ এনভায়রনমেন্টাল পলিউশনস। ঠিক আছে, এই একটা মাঝে হাবিজাবি নিচে যা লেখা আছে এগুলো একটু পড়বা, আসলে দরকার নাই। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট কোর্ট অ্যাক্ট 2010, 2010 সালে হচ্ছে এনভায়রনমেন্টাল কোর্ট অ্যাক্ট হয়, স্টাবলিশড হয়। একদম হচ্ছে 1995 এ যখন এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট হচ্ছে পাস হয়, এরপরে আসলে খুব বেশি ইফেক্টিভ কোনো ল আসে নাই, এবং কনজারভেশন অ্যাক্টে অনেকগুলো লুপ হোলস ছিল, যেই কারণে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিকগুলো আসলে খুব ইফিশিয়েন্ট বা হচ্ছে আধুনিক কোনো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট করতো না। সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছে গিয়ে ওই বেলা, তোমার বেলার নাম শুনছো নিশ্চয়ই, বাংলাদেশের পরিবেশ আইন নিয়ে কাজ করে একটা অর্গানাইজেশন, নাম হচ্ছে বেলা। বেলা হচ্ছে এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছে এবং ওরা অনেক প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে কেস করে, ইন্ডাস্ট্রিগুলোর নামে কেস করে, কিন্তু এই কেসগুলো হচ্ছে গিয়ে বছরের পর বছর ধরে ঝুলে থাকতো, এগুলো আসলে কোনো ফাইনাল আসতো না, সলিউশন হতো না। সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছে এনভায়রনমেন্ট কোর্ট অ্যাক্ট 2010 আসছিল। The aim of this act is to create a speedy disposal of cases relating to the environmental harm. তোমাদের কাছে কি অন্য কোনো সাউন্ড আসতেছে আমার কথা ছাড়া? জি ম্যাম। একটা সাউন্ড আসে ম্যাম। ম্যাডাম বাইদি বাইদি যায়, কথা স্পষ্ট শোনা যায় না। হয় না, কিছু করার নাই। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে দি ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012। এটা হচ্ছে কি সবচেয়ে রিসেন্ট ল। The aim of this law was to conserve the biodiversity, wildlife and forest of the country. জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য এই লটা আসছিল। হ্যাঁ, এখানে যে মানে আমি 4-5টা হচ্ছে বাংলাদেশের জন্য
পলিউশন কন্ট্রোল বা এনভায়রনমেন্টাল রিলেটেড 4-5টা মেইন লজ দিয়ে রাখছি, সবগুলা শুধু হচ্ছে মেইন পারপাসটা শিখবা, মানে ওই ল দিয়ে আসলে কি কন্ট্রোল করতেছে বা কি বোঝাচ্ছে। বায়োডাইভার্সিটি অ্যাক্ট ওটা দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে দি ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ব্রিক ক্লিন এস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট 2013। এই লটা হচ্ছে গিয়ে যদিও 2013 সালে পাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে খুব বেশি ইফেক্টিভ হয় নাই। এই লটা হচ্ছে গিয়ে রিগার্ডিং দ্য রেস্ট্রিকশনস রিগার্ডিং দ্য এরিয়াস নিয়ার হুইচ ব্রিক ক্লিন ক্যান বি এস্টাবলিশড। ব্রিক ফিল্ড গুলো আসলে কোন জায়গায় তৈরি করা যাবে, এখন তো মানুষজনের মানে হচ্ছে গিয়ে কালো টাকা থাকলেই সেই টাকাটা কাজে লাগানোর জন্য, ওটা তো ব্যাংকে ফেলে রাখা যাবে না, ওই টাকাটা কাজে লাগানোর জন্য মানুষ হচ্ছে যে কোনো জায়গায় একটা ব্রিক ফিল্ড তৈরি করে ফেলে। কিন্তু ব্রিক ফিল্ড হচ্ছে গিয়ে এত বেশি পরিমাণে করে ফেলে, মানে কন্টিনিউয়াসলি এত বেশি পরিমাণে হিট প্রডিউস করে, এবং হচ্ছে গিয়ে ব্রিক ফিল্ডের যে ইটের ভাটা থাকে, লম্বা লম্বা ইটের ভাটাগুলা থাকে, ওগুলা হচ্ছে ব্রিক কিল। ওগুলা দিয়ে আসলে কোন রকম কোনো ওয়েস্ট কন্ট্রোলিং মেজারমেন্ট নেওয়া হয় না, ওখান থেকে ইচ্ছা মতো হচ্ছে গিয়ে ইমিশন হয় পলিউটেন্ট, মাইক্রো পলিউটেন্ট গুলা। এই কারণে হচ্ছে সাধারণত যেসব জায়গায় ব্রিক ফিল্ড গুলা তৈরি করে তার আশেপাশে হচ্ছে গিয়ে ফসলি জমিগুলো নষ্ট হয়ে যায়, ওই জায়গায় হচ্ছে বৃষ্টির পরিমাণ কমে যায়, তারপর হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টে হচ্ছে পলিউটেড মানে ধুলোবালির পরিমাণ বেড়ে যায়। সেই কারণে হচ্ছে গিয়ে ব্রিক ম্যানুফ্যাকচারিং এন্ড ব্রিক ক্লিন এস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট স্টাবলিশ করা হয়েছিল। আচ্ছা, এরপরে তো বায়োডাইভার্সিটি অ্যাক্ট আছে, এগুলা পড়বা। এখন হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল পলিউশন কন্ট্রোল ল। মেইনলি হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশনস থেকে হচ্ছে ইন্টারন্যাশনাল পলিউশন কন্ট্রোল ল গুলা পাস করা হয়, যেগুলা কোনো দেশই আসলে মোটামুটি মানে না। যেই দেশেরই স্বার্থের বিরুদ্ধে যায় সেই দেশ আর মানে না। তো লাস্ট হচ্ছে গিয়ে 1992-তে, তোমার মনে একটু সবাই জানো, ধরিত্রী সম্মেলন হয়েছিল রিওতে। এই যে আর্থ সামিট হয়েছিল রিওতে 1992-তে, সেখানে হচ্ছে গিয়ে মানে ওটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় সামিট বেসড অন এনভায়রনমেন্টাল প্রোটেকশন। হ্যাঁ, তো সেই সামিটে হচ্ছে গিয়ে মোটামুটি সব দেশই ছিল, এবং তারা সবাই হচ্ছে মানে ওটা একটা সাকসেসফুল সামিট ছিল। বেশিরভাগ এনভায়রনমেন্টাল সামিট গুলাতে আসলে হচ্ছে গিয়ে ওভারঅল কোনো ফাইনাল ডিসিশন আসে না, ফাইনালি কেউ রাজি হয় না, কোনো রেজলিউশন আসে না। কিন্তু আর্ট সামিট থেকে একটা ফাইনাল রেজলিউশন আসছিল, এবং মোটামুটি সব দেশই হচ্ছে গিয়ে আর্ট সামিটে সাইন করছিল, ওরা রাজি ছিল। কিন্তু এটা হচ্ছে গিয়ে 1992-তে হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় হচ্ছে কি যে সমস্ত দেশ আসলে মানতেছে, মানে সাইন করে আসছে, তারা কেউ আসলে মানতেছে না। যেমন ইউএসএ মানে নাই, চায়না মানে নাই, যা 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 কিছু ছিল রেজলিউশনে যে ওরা যা কিছু মেনে চলবে বা পলিউশন কমাই দিবে, সেগুলো কিছুই আসলে ওরা করে নাই। সেটার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে 1997-এ কিয়োটো প্রোটোকল আসে। কিয়োটো প্রোটোকল হচ্ছে গিয়ে জাপানে হয়, জাপানে এই কিয়োটো প্রোটোকলটা অ্যাডপ্ট করা হয় 1997-এ, এবং সেটা হচ্ছে গিয়ে মেইনলি 1992-এর ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, মানে এই আর্ট সামিটের একটা এক্সটেনশন। মানে হচ্ছে যেহেতু এত ধরে কেউ মানতেছিল না, সবাই যাতে যেটা মানে, এই কারণে হচ্ছে সব সারা পৃথিবীর সব সায়েন্টিস্টরা মিলে একদম জোর করে ধরে নিয়ে আসছে সব দেশের রাষ্ট্রপ্রধানদেরকে, নিয়ে এসে কিয়োটো প্রোটোকলে সাইন করায়। তো কিয়োটো প্রোটোকল খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে দেশের বাইরে সব জায়গায় হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট রিলেটেড ভাইবাগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট কিয়োটো প্রোটোকল কি বা কিয়োটো প্রোটোকলের পারপাস কি। তো কিয়োটো প্রোটোকল দেখো 1997-এ কিয়োটো প্রোটোকল পাস হয়, আর এটা ইনেক্ট হয়, স্টাবলিশ হয়, মানে অ্যাকশনে আসে হচ্ছে 2005 সালে। এই টোটাল 8 বছর লেগে যায়, যেসব দেশ সাইন করছিল ওরা এই লটা কিয়োটো প্রোটোকল মানবে সেটা ওদেরকে রাজি করতে 8 বছর লেগে যায়। আচ্ছা, 2005 সালে হচ্ছে গিয়ে আবার একটা সামিটের মাধ্যমে 192টা পার্টিস, মানে 192 পার্টিস, এই পার্টিগুলোর মধ্যে আসলে হচ্ছে গিয়ে বিভিন্ন কান্ট্রি আছে, তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় ইউনিয়ন, যেমন ইউরোপীয় ইউনিয়ন, এরকম বড় বড় ইউনিয়ন গুলো আছে। হ্যাঁ, ওরা মিলে হচ্ছে 2005 সালে ডিসাইড করে যে ওরা এখন থেকে কিয়োটো প্রোটোকল মানবে, এবং ওরা ডিসাইড করে যে হচ্ছে 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত হচ্ছে ওরা গ্রিন হাউস গ্যাস ইমিশনকে একটা
স্পেসিফিক লিমিটে নিয়ে আসবে। আচ্ছা, কিয়োটো প্রোটোকল কি তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো? হ্যালো, না ম্যাম। শুনতেছো না? ক্লিয়ার না? না ম্যাম। কিয়োটো না, আমি রিপিট করতেছি না তো, তোমাদের রিপিট হচ্ছে না তো এটা? না ম্যাম, এটা পড়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 2005 সালে হচ্ছে গিয়ে সব রাষ্ট্রপ্রধান মিলে মানে 192টা পার্টি মিলে ওরা ডিসিশন নেয় যে ওরা 2006 সাল থেকে 2008 সালের মধ্যে কতগুলো স্পেসিফিক গ্রিন হাউস গ্যাসের এমিশনকে কমায় ফেলবে, একটা স্পেসিফিক লিমিটে নিয়ে আসবে। তারপর হচ্ছে 2008 সাল থেকে 2012 সালের মধ্যে ওরা নেক্সট মানে সেকেন্ড স্টেপে এসে একদম মানে যতটুকু মিনিমাম লেভেলে নিয়ে আসবে, যেটা চাইতে বেশি হলে আসলে সামান্য পরিমাণ হলো ব্যাড ইম্প্যাক্ট দিবে, একদম মিনিমাম ভ্যালুতে নিয়ে আসবে। তো কিয়োটো প্রোটোকলের হচ্ছে গিয়ে মেইন পারপাস ছিল তাহলে by reducing the greenhouse gas concentration in the atmosphere to a level that would prevent dangerous anthropogenic interference with the climate system. Kyoto Protocol's main objective ছিল to reduce the greenhouse gas concentration in the atmosphere to a level that would prevent anthropogenic interference with the climate system. কিয়োটো প্রোটোকলের মেইন পারপাস ছিল হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ারে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস প্রিভেল ছিল সেটাকে এমন একটা স্টেজে নিয়ে আসা, এমন পরিমাণে কমায় নিয়ে আসা যাতে সেটা ফার্দার ক্লাইমেটের সাথে কোনো অ্যানথ্রোপোজেনিক ইন্টারফারেন্স দিবে না। এই অ্যানথ্রোপোজেনিক এটার মানে হচ্ছে গিয়ে ম্যান মেড ডিজাস্টার, মানে প্রকৃতিতে তো ধরো নর্মালি ন্যাচারাল হ্যাজার্ড তো হয়, বিভিন্ন রকমের ডিজাস্টার তো হচ্ছে, লাইক ভূমিকম্প হচ্ছে, তারপর হচ্ছে ভলকানিক ইরাপশন হচ্ছে, এসবের জন্য তো মানুষ দায়ী না, তাই না? কিন্তু এই যে গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে, যার মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটার জন্য হচ্ছে মানুষ দায়ী। এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটার কারণ হচ্ছে কি তাহলে অ্যানথ্রোপোজেনিক ম্যান মেড অ্যাক্টিভিটিস এর জন্য, হিউম্যান বডির অ্যাক্টিভিটিস এর জন্য যখন এনভায়রনমেন্টের ডিজাস্টার চলে আসে তখন সেটাকে হচ্ছে অ্যানথ্রোপোজেনিক ডিজাস্টার বা অ্যানথ্রোপোজেনিক হ্যাজার্ড বলে। তো কিয়োটো প্রোটোকলের মেইন পারপাস ছিল তাহলে হচ্ছে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং এর অ্যানথ্রোপোজেনিক রিজনটাকে কমায় ফেলা বা অ্যানথ্রোপোজেনিক ইন্টারফারেন্সটাকে কন্ট্রোল করে ফেলা। তো কিয়োটো প্রোটোকল যত মানে কতগুলো প্রিন্সিপাল বানায় যেটা সব দেশকে মেনে চলতে হবে, কিন্তু ডিফারেন্ট লেভেলে। কেন ডিফারেন্ট লেভেলে মেনে চলতে হবে? কারণ হচ্ছে ধরো ইউরোপে বা হচ্ছে গিয়ে ধরো ইউকেতে, ইউএসএ তে ওদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে মোটামুটি 1860 বা 1840 সেই সময়। বাংলাদেশে আসলে এখন পর্যন্ত সেভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে বলা যায় না, কিন্তু তারপরেও বাংলাদেশে আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে 1960 বা 70, 80 এই সময়টাতে। তার মানে হচ্ছে বাংলাদেশে যখন এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো তার মোটামুটি 100 বছর আগে থেকে ইউরোপে বা হচ্ছে গিয়ে ইউএসএ তে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। তার মানে ওরা আমাদের চাইতে আরো 100 বছর আগে থেকে কার্বন ডাইঅক্সাইড ইমিশন করে আসতেছে। তো অবশ্যই ওদের রেসপন্সিবিলিটি আমাদের চাইতে অনেক বেশি হবে। এই কারণে হচ্ছে কিয়োটো প্রোটোকল কতগুলা স্পেসিফিক প্রিন্সিপাল ডিটারমাইন করে দেয় যেটা সব দেশকে মানতে হবে, কিন্তু ভিন্ন মাত্রায়। হ্যাঁ, আমার জন্য যে যতটুকু লিমিট ইউএসএ ইউকের জন্য বা ইউরোপের জন্য সেই লিমিটটা আরো অনেক বেশি। তো কিয়োটো প্রোটোকল হচ্ছে মেইনলি 6টা গ্যাসকে কন্ট্রোল করার জন্য করা হয়, কি বলে প্রিন্সিপাল তৈরি করে। সেগুলো হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার, হেক্সাফ্লোরাইড, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বন আর হচ্ছে পারফ্লোরোকার্বন। এই 6টা গ্রিন হাউস গ্যাস যেটা একদম সবসময় মুখস্থ থাকে সবার। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সালফার হেক্সাফ্লোরাইড, তারপরে হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন। এই 6টাই হচ্ছে কি আসলে সবচাইতে ডেঞ্জারাস গ্রিন হাউস গ্যাস। কিয়োটো প্রোটোকল হচ্ছে এই 6টা গ্যাসকে কিভাবে কন্ট্রোল করা যায়, কন্ট্রোল ইমিশনে নিয়ে আসা যায় সেটার উপর সেটাকে কন্ট্রোল করার জন্য রুলস তৈরি করে। এবং এই 6টার মধ্যে
সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হয় হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের উপর। কার্বন ডাইঅক্সাইড ইমিশনকে আসলে মানে কতটুকু মিনিমাইজ করে আনা যায় সেটার উপর হচ্ছে গিয়ে বেশি জোর দেওয়া হয়। এবং এই মানে সেটাই আসলে একটা ওই যে কার্বন ডাইঅক্সাইড ইমিশনকে মিনিমাইজ করার একটা ওয়ে আউট ছিল আসলে হচ্ছে গিয়ে নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি। তোমরা নিশ্চয়ই জানো যে হচ্ছে গিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে সাধারণত না অলমোস্ট মানে মেরিলি 1% কার্বন ডাইঅক্সাইড ইমিশন হয়। কোনো নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি থেকে আসলে কোনো রকম কোনো কার্বন ডাইঅক্সাইড ইমিশন হয় না, একমাত্র নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি থেকে। এছাড়া আর মোটামুটি সব ইন্ডাস্ট্রি কার্বন ডাইঅক্সাইড ইমিশন করে। আচ্ছা, এখানে হচ্ছে একটু ডিটেলস কিছু কিছু লেখা টেখা আছে, তোমরা একটু পড়বা। আচ্ছা, এই ইয়ার জন্য কিয়োটো প্রোটোকলে হচ্ছে গিয়ে দুইটা অ্যানেক্স পার্টি থাকে। হ্যাঁ, এই অ্যানেক্স 1 পার্টি হচ্ছে গিয়ে ইনক্লুড দ্য ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ এন্ড দ্য কান্ট্রিজ উইথ ইকোনমিক ট্রানজিশন। যেই দেশগুলা অলরেডি হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড, হ্যাঁ, মানে যাদের আসলে ইমিশন অনেক বেশি হয়, এবং যারা ইকোনমিক ট্রানজিশনে আছে, যেমন বাংলাদেশ ইকোনমিক ট্রানজিশনে আছে। হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে আবার 1992 তে চায়নাকেও মোটামুটি ধরে নেওয়া হতো, ওরা আসলে হচ্ছে গিয়ে একটা র্যাপিড ইকোনমিক ট্রানজিশনের দিকে যাচ্ছে। এই ধরনের কান্ট্রিগুলোর জন্য হচ্ছে গিয়ে অ্যানেক্স 1 পার্টি মানে হচ্ছে এক ধরনের রুলস থাকবে, আর অ্যানেক্স 2 তে হচ্ছে গিয়ে বা অ্যানেক্স বি তে থাকবে হচ্ছে গিয়ে অন্যরকম রুলস। এগুলো হচ্ছে গিয়ে মেইনলি অ্যাপ্লিকেবল ধরো নেপাল, তারপর হচ্ছে গিয়ে ভুটান, যেসব দেশে হচ্ছে গিয়ে মানে মোটামুটি ডেডলক কন্ডিশনে থাকে এবং এই সমস্ত কারণে ওরা আসলে খুব বেশি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, ডেডলক কান্ট্রি কি বুঝো? হ্যালো, যারা বিসিএস দিবা, ডেডলক কান্ট্রি কি এটা অনেক আসে। ডেডলক কান্ট্রি মানে হচ্ছে যে সমস্ত দেশের বর্ডারে কোন রকম সমুদ্র থাকে না বা সমুদ্র তীর থাকে না। পানির তো আসলে সবচেয়ে বড় সোর্স তো হচ্ছে সমুদ্র। হ্যাঁ, যেখানে সমুদ্র থাকে সেখানেই আসলে হচ্ছে কি নদী তৈরি হওয়ার একটা চান্স থাকে বা নদী থাকে, সমুদ্র থাকলেই সেখানে নদী থাকে। তো আর যখনই সমুদ্র থাকবে বা নদী থাকবে তখনই হচ্ছে আমার সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। মানে হচ্ছে কারণ হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য পানি হচ্ছে একদম মানে ফার্স্ট ক্রাইটেরিয়া, ম্যান্ডেটরি। নোবেলসটা ট্রিটমেন্ট করো, র মেটেরিয়াল ট্রিটমেন্ট করো, সবকিছুর জন্যই তোমার পানি লাগবেই। অথবা হচ্ছে মানে হেভি ম্যাটেরিয়ালস গুলো ট্রান্সপোর্ট করো, সবকিছু তো হচ্ছে পানিতেই হয়, ওয়াটার পোর্টের মাধ্যমেই হয়। এই কারণে হচ্ছে যে সমস্ত দেশের চারপাশে কোনো রকম কোনো বড় সাগর বা নদী থাকে না, পাহাড় থাকে, সে সমস্ত দেশগুলোকে বলা হয় হচ্ছে কি আসলে ডেডলক কান্ট্রি। হ্যাঁ, ডেডলক কান্ট্রি গুলাতে নর্মালি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় না, ওদের সুযোগ নেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার। কিন্তু হচ্ছে গিয়ে ধরো মানে সেই সময়টা 1990-তে, 80-র দশকে, 90-এর দশকে, সেই সময় ভাবতো একটা দেশ তখনই উন্নত হবে যখন সেখানে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। কিন্তু এখন আসলে অনেক কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলেও আরো অনেকগুলো সেক্টর আছে যেগুলোতে আসলে ডেভেলপড করলেও মানে সেই কান্ট্রির ওভারঅল ইকোনমি ডেভেলপড হয়। আচ্ছা, তো হচ্ছে গিয়ে এই যে এই ধরনের ডেডলক কান্ট্রি গুলার জন্য বা যারা হচ্ছে খুবই অল্প পরিমাণে ইমিশন দেয় বা হচ্ছে গিয়ে ন্যাচারালি যে সমস্ত দেশের জিওগ্রাফিক্যাল কন্ডিশন এত ভালো যে ওদের আসলে সেরকম ইমিশন হয় না, যেমন নেপাল, ভুটান, তাদের জন্য হচ্ছে অ্যানেক্স বি এর প্রোটোকল মেনটেন করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে সাম অফ দ্য প্রিন্সিপাল কনসেপ্টস অফ দ্য কিয়োটো প্রোটোকল। নাম্বার 1 হচ্ছে গিয়ে বাইন্ডিং কমিটমেন্টস ফর দ্য অ্যানেক্স 1 পার্টি। 1 নাম্বার অ্যানেক্স 1 পার্টি গুলোর জন্য হচ্ছে গিয়ে প্রথম কন্ডিশন হচ্ছে গিয়ে আমাদেরকে কিছু লিগ্যাল বাইন্ডিংস দিতে হবে ওই কমিটেড পার্টি গুলোর জন্য, মানে ওই কমিটেড কান্ট্রি গুলোর জন্য আমাদেরকে অবশ্যই কিছু বাইন্ডিংস দিতে হবে যেটা ওদেরকে মানতেই হবে। হ্যাঁ, এই বাইন্ডিং কমিটমেন্ট এস্টাবলিশ করা খুব কঠিন ছিল। কোনো দেশ এটাতে এগ্রি করে না, যেটাতে রাশিয়া এগ্রি করে সেটাতে চায়না এগ্রি করে না। কারণ হচ্ছে ধরো রাশিয়া যদি কার্বন ডাইঅক্সাইড এমিশন কন্ট্রোল করতে পারে কোনোভাবে, চায়না দেখা যাবে
কার্বন ডাইঅক্সাইড ইমিশন পাবে না, কিন্তু ও সালফার হাইড্রোক্লোরিক ইমিশন কন্ট্রোল করতে পারবে। সব দেশ নিজেরটা নিয়ে চিন্তা করে, এই কারণে এই বাইন্ডিং কমিটমেন্ট তৈরি করা অনেক কঠিন ছিল। ইনিশিয়ালি হচ্ছে গিয়ে জার্মানির বার্লিনে হচ্ছে বাইন্ডিং কমিটমেন্ট তৈরি করার উপরে একটা কনফারেন্স টাইপসের হয়, এটাকে বলা হয় বার্লিন ম্যান্ডেট। সে বার্লিন ম্যান্ডেট হচ্ছে গিয়ে স্টাবলিশড হয়, ওখানে সব সায়েন্টিস্টরা ছিল, সায়েন্টিস্টরা মিলে সবকিছু মিলে স্টাবলিশড করে, কিন্তু যখন এটা পলিটিক্যালি চলে যায় তখন এটা আর কেউ মানতে চায় না। সে বার্লিন ম্যান্ডেটের একটা এক্সটেনশন ছিল বা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে আসলে কিয়োটো প্রোটোকলের বাইন্ডিং কমিটমেন্ট এস্টাবলিশমেন্ট। বার্লিন ম্যান্ডেটে যেটা হয় নাই, মানে ঠিক করে আসছিল কিন্তু ইনঅ্যাক্ট হয় নাই, সেটা আসলে কিয়োটো প্রোটোকলে পরবর্তীতে স্টাবলিশ করা হয়। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এই যে NX1 পার্টি এই যে বাইন্ডিং কমিটমেন্ট তৈরি করলো, সেটা ওরা কিভাবে ইমপ্লিমেন্ট করবে, এই কারণে কতগুলো পলিসি এবং মেজার নেওয়া হয়, কি কি ওয়েতে ওরা হচ্ছে ওদের গ্রিন হাউস গ্যাস এমিশনকে রিডিউসড করবে, এবং অবশ্যই ওরা এমন কোনো টেকনোলজি ইনভলভ করবে, মানে ইনভেন্ট করবে, যার মাধ্যমে ওরা যে গ্রিন হাউস গ্যাসটা এমিট করছে সেটা আবার নিজেরাই ওরা অ্যাবজর্ব করে নেয়। মানে হচ্ছে ধরো কার্বন ডাইঅক্সাইড ইমিশন হচ্ছে, এখন সেই কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা রিইউজ করে ফেলতে পারি বা ইমিট করে অ্যাবজর্ব করে ফেলে, তাহলে ওটা তো ইমিশন হয় না। কিন্তু এই যে আবার ওরা নিজেরাই মানে হচ্ছে গিয়ে অ্যাবজর্ব করে নেওয়ার টেকনোলজি ডেভেলপ করবে, এটার জন্য তো প্রচুর ফান্ডিং লাগবে, এই টাকাটা কে দিবে? সেটা হচ্ছে NX1 পার্টিকেই দিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকলের মাধ্যমে স্টাবলিশ করা হয়। তারপরে হচ্ছে গিয়ে ক্লাইমেট, সারা পৃথিবীতে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ওভারঅল যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেটাকে অ্যাডাপ্ট করার জন্য একটা বিশাল ফান্ড তৈরি করা হয়। হ্যাঁ, যেমন বাংলাদেশ হচ্ছে গিয়ে এই ফান্ডে একটা অনেক বড় পাবে, অ্যামাউন্ট পাবে। অ্যাডাপ্টেশন ফান্ড রেডি করা হয়, স্টাবলিশ করা হয়। এরপরে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং, রিপোর্টিং অ্যান্ড রিভিউ ইন অর্ডার টু এনশিওর দ্য ইন্টিগ্রিটি অফ দ্য প্রোটোকল। এই যে প্রোটোকলটা সব দেশ মানতেছে কন্টিনিউসলি, সেটার জন্য হচ্ছে গিয়ে সেটাকে রিভিউ করা হবে একদম ইয়ারলি, বা হচ্ছে গিয়ে স্পেসিফিক টাইম পর পর হচ্ছে রিপোর্ট করা হবে, এবং সেই হিসেবে ওরা মানে কোন দেশ আসলে কতটুকু লিমিটে চলে আসছে, লিমিট পর্যন্ত কন্ট্রোল করে ফেলছে, সেটাকে হচ্ছে অ্যাকাউন্ট করা হবে, মানে ডাটা কালেকশন করে রাখা হবে। তারপরে হচ্ছে গিয়ে এই সবগুলা দেশকে, যেমন ধরো রাশিয়া ভাবে রাশিয়া রাজা, চীন ভাবে চীন রাজা, ইউএসএ ভাবে ইউএসএ রাজা, তো সবগুলা দেশ যাতে হচ্ছে গিয়ে এই প্রোটোকল মেনে চলে, কেউ যাতে কাউকে রাজা না ভাবে, এই কারণে হচ্ছে একটা কমপ্লায়েন্স কমিটি তৈরি করা হয়, যে কমিটি হচ্ছে গিয়ে সব পার্টিকে বাধ্য করবে এই কিয়োটো প্রোটোকল মেনে চলার জন্য। আচ্ছা, এখানে এই হচ্ছে কিয়োটো প্রোটোকলের জিস্ট, তা সুন্দর করে ভালো করে পড়বা, ঠিক আছে? এরপরে হচ্ছে আচ্ছা, এরপরে হচ্ছে টপিক বই থেকে, হ্যাঁ বই থেকে পড়াবো, সেটা হচ্ছে পড়াবো না আসলে, অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এটা হচ্ছে গিয়ে ওই যে দাঁড়ার বইয়ের চ্যাপ্টার 10, হ্যাঁ দাঁড়ার বইয়ের চ্যাপ্টার 10 এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে, ওখান থেকে অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট আর কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এই দুইটা টপিক পড়বা। এইখানে কি কি অবজেক্টিভ, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে কি কি অবজেক্টিভ আছে, কি কি কম্পোনেন্ট আছে, সেগুলো আসলে এতক্ষণ আমি অলরেডি বলেই ফেলছি। এই মানে ইকোসিস্টেম ব্যালেন্স করবো, বায়োডাইভার্সিটি প্রিজার্ভ করবো, এইসব হাবি যাবি। হ্যাঁ, এই কোশ্চেনটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট আসলে, কেন আমরা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট করব, আর হচ্ছে কি কেন কি কি ম্যানেজ করব, কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই দুটো খুব ভালো করে পড়বা। আর হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে দেখলাম তোমাদের সেকেন্ড ইয়ারে খুব ডিটেইলসে লেখা আছে, এই কারণে আমি পড়াচ্ছি না। কিন্তু এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কি, আর বাংলাদেশের প্রসপেক্টে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের স্টেটমেন্টটা কি, এই দুইটা পড়বা শুধু। ওই অত ডিটেইলসে পড়া লাগবে না, সেকেন্ড ইয়ারে যাচ্ছিল, শুধু হচ্ছে ডেফিনেশনটা আর বাংলাদেশের রেসপেক্টে স্টেটমেন্টটা কি ম্যাম লাস্টে এটুকুই পড়বা। হ্যাঁ, বুঝি নাই, বলো লাস্টের। যে আপনি বললেন যে যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট আমরা কেন পড়বো, একটা আর একটা হচ্ছে কম্পোনেন্ট, দুইটা কোশ্চেন, তারপরে হ্যাঁ, দুইটা কোশ্চেন কম্পোনেন্ট, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট
এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে এই যে এই চ্যাপ্টার শেষ, এখন হচ্ছে একটুখানি ন্যানো পড়াই। হ্যাঁ, ন্যানো হচ্ছে গিয়ে ন্যানো সায়েন্স এন্ড ন্যানো টেকনোলজি হচ্ছে গিয়ে ন্যানো স্কেলের ম্যাটেরিয়াল নিয়ে ডিল করে। আজকে শুধু দুইটা টপিক পড়াবো, খুবই মেজর দুইটা টপিক, মানে খুবই ফান্ডামেন্টাল। হ্যাঁ, এখন এই যে ন্যানো স্কেল মানে কি, 1 মিটার ইকুয়াল টু 10⁻⁹ ন্যানোমিটার। হ্যাঁ, এই যে ন্যানো স্কেলে যখন চলে যায় তখন হচ্ছে অলমোস্ট সব ধরনের কম্পাউন্ড ডিফারেন্ট প্রপার্টিজ শো করে, খুবই ডিফারেন্ট, মানে একদম পুরো উল্টা টাইপসের প্রপার্টিজ শো করে। এই কারণে হচ্ছে ন্যানো সায়েন্স আর ন্যানো টেকনোলজি হচ্ছে গিয়ে এখন এত হাইপড বা এত ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ন্যানো সায়েন্স ন্যানো টেকনোলজি যত গবেষণা করছে তত নতুন নতুন টপিক আসতেছে। এটার কারণ কি, কেন ন্যানো সায়েন্স এত স্পেশাল? একদম ফান্ডামেন্টাল রিজন হচ্ছে কোয়ান্টাম ইফেক্ট। কোয়ান্টাম ইফেক্টের কারণে ন্যানো পার্টিকেলস গুলা বা ন্যানো ম্যাটেরিয়ালস গুলা হচ্ছে গিয়ে ম্যাক্রো স্কেলের পার্টিকেল চাইতে বা ম্যাক্রোমলিকুলের চাইতে ডিফারেন্ট প্রপার্টিজ শো করে। এই কোয়ান্টাম ইফেক্টটা কি? কোয়ান্টাম ইফেক্টটা হচ্ছে ওভারঅল কোন একটা ম্যাক্রোমলিকুলের জন্য যখন আমরা তার প্রপার্টি ডিটারমাইন করি তখন আমরা ধরে নেই ওই মলিকুলে যতগুলো অ্যাটম থাকবে বা পার্টিকেল থাকবে তাদের অ্যাভারেজ ফিজিক্যাল অথবা কেমিক্যাল প্রপার্টিজ, সেটাকে হচ্ছে কি আমরা ওই ম্যাক্রোমলিকুলের প্রপার্টিজ ধরে নিই। কিন্তু যখন ন্যানো স্কেলে চলে আসে তখন দেখা যায় হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকেলের সারফেসে সবগুলো অ্যাটম চলে আসছে, যেহেতু স্কেল খুবই ছোট ওরা ভিতরে কম্প্যাক্ট হয়ে থাকতে পারবে না, ওরা সব সারফেসে চলে আসবে। এই যে সারফেসে মানে সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ন্যানো স্কেলে যে মলিকুলার সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, এই কারণে স্বাভাবিকভাবে ওদের রিঅ্যাকশন রেট বেড়ে যাবে। এবং এই যে অ্যাটম গুলা যখন সারফেসে চলে আসে তখন প্রত্যেকটা অ্যাটমের স্পেসিফিক প্রপার্টিস আমাদেরকে কাউন্ট করতে হয়। আগে ছিল হচ্ছে গিয়ে সবগুলো অ্যাটমের সবগুলো পার্টিকুলার অ্যাভারেজ প্রপার্টিস থেকে আমরা ওই ম্যাক্রোমলিকুলার প্রপার্টিস ডিটারমাইন করতে পারি। আর ন্যানো ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে বা ন্যানো অ্যাটমের ক্ষেত্রে বা ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাটমের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে কনসিডার করতে হয়। এই যে প্রত্যেকটা অ্যাটমের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স সামেশনের যে ইফেক্টটা সেটা হচ্ছে কোয়ান্টাম ইফেক্ট। ম্যাক্রোমলিকুলার ক্ষেত্রে ছিল অ্যাভারেজ ইফেক্ট, হ্যাঁ, আর ন্যানো স্কেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বা ন্যানো মলিকুলার ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যাটমের ইন্ডিভিজুয়াল ইফেক্টটা, ইন্ডিভিজুয়াল প্রপার্টিসটা, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা আমাদেরকে আলাদা করে কনসিডার করতে হবে। এবং প্রত্যেকটা অ্যাটমের এই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে হচ্ছে ন্যানো ম্যাটেরিয়াল ম্যাক্রোমলিকুল থেকে কমপ্লিটলি ডিফারেন্ট প্রপার্টিস শো করতে পারে। ঠিক আছে, এই কারণে হচ্ছে গিয়ে ন্যানো ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে কোয়ান্টাম ইফেক্ট অনেক ইম্পর্টেন্ট। এবং কোয়ান্টাম মানে কোশ্চেন আছে পরীক্ষার সময় দেখবো যে ন্যানো সায়েন্স কেন ইম্পর্টেন্ট। এটার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাই সারফেস এরিয়া, ইনক্রিজড সারফেস এরিয়া, আর নাম্বার 2 কারণ হচ্ছে গিয়ে কোয়ান্টাম ইফেক্ট। ঠিক আছে, এই দুটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবা, স্পেশালি হচ্ছে গিয়ে কেন ন্যানো ম্যাটেরিয়ালস স্পেশাল আর কোয়ান্টাম ইফেক্ট কি। কোয়ান্টাম ইফেক্ট নিয়ে তোমাদের সিলেবাসে ন্যানো ম্যাটেরিয়ালস এর প্রপার্টিস একটু ডিটেইলসে আছে। কোয়ান্টাম ইফেক্ট যথেষ্ট কঠিন একটা চ্যাপ্টার। কে যেন বলছে, কোন একটা সায়েন্টিস্ট যেন বলছে যে বলে যে আমি কোয়ান্টাম ইফেক্ট বুঝি, সে আসলে কোয়ান্টাম ইফেক্টের কিছুই বুঝে না। হ্যাঁ, এটা খুবই কঠিন, এটা আসলে বোঝানো মানে বোঝা খুবই টাফ। তো হচ্ছে কি শুধু এই জিনিসটুকু জানবা যে কোয়ান্টাম ইফেক্ট আসলে কি। হ্যাঁ, এতটুকু ডেফিনেশন যাতে বলতে পারো ভাইবায় বা হচ্ছে গিয়ে এক্সামে যাতে এতটুকু লিখতে পারো কোয়ান্টাম ইফেক্ট কি। ঠিক আছে, এই আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে রুটিন অনুযায়ী মনে হয় রবিবারে মনে হয় ক্লাস, নেক্সট রবিবারে ক্লাস হবে। ম্যাম আজকে ন্যানোর কি ফার্স্ট চ্যাপ্টার পড়াইছেন ম্যাম? ফার্স্ট চ্যাপ্টার না, মানে জাস্ট দুইটা টপিক, যে ফান্ডামেন্টাল দুইটা টপিক। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমি গতবারও আমি পড়াইছিলাম ন্যানো, সবাইকেই বলছিলাম, কিন্তু কেউ আসলে এটা সুন্দর মতো লিখতেও পারে নাই, বলতেও পারে নাই ভাই ভাই। এই কারণে হচ্ছে তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম স্পেশালি। আর চ্যাপ্টার যখন শুরু করবো তখন তো চ্যাপ্টারের মাঝখানে থাকবেই, চ্যাপ্টার টপিক ওয়াইজ পড়া থাকবেই। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি ম্যাম, আসসালামু আলাইকুম।